মাত্র 22 বছরের এক তরুণ, কিন্তু তার কারণে আমেরিকার শক্তিশালী গোয়েন্দা সংস্থাও অস্থির হয়ে ওঠে। সে কোনো পাকা অপরাধী নয়, কিন্তু তবু তার ড্রাইভিং স্কিল এতটাই অসাধারণ যে আধুনিক প্রযুক্তি দিয়েও তাকে ট্র্যাক করা প্রায় অসম্ভব। একটার পর একটা দুঃসাহসিক ডাকাতি করে সে চোখের পলকেই উধাও হয়ে যায়, আর পুলিশ বারবার চেষ্টা করেও তাকে ধরতে ব্যর্থ হয়। সবার সামনে একটাই প্রশ্ন, এই রহস্যময় তরুণ আসলে কে, আর কেনই বা আইন শৃঙ্খলা বাহিনী বারবার তার কাছে ব্যর্থ হচ্ছে? আর এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজ হাজির হয়েছে 2017 সালের সুপারহিট হলিউড মুভি বেবি ড্রাইভারের সম্পূর্ণ এক্সপ্লেনেশন নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। মুভির শুরুতে আমরা আটলান্টা ব্যাংকের সামনে একটা গাড়িকে এসে থামতে দেখি। এই গাড়িতে মোট 4 জন ডাকাত এসেছে, যাদের মধ্যে এর নাম হচ্ছে বেবি, সাথে আছে গ্রিপ, বারবি আর ডার্লিং। তো এবার গাড়ি থামার পর গ্রিক, বারবি আর ডার্লিং মুখে মাস্ক পরে নেয় আর হাতে বন্দুক নিয়ে সোজা ব্যাংকের ভিতরে ডাকাতি করতে চলে যায়। কিন্তু বেবি তাদের সাথে সেখানে যায় না, সে গাড়িতেই গান ছেড়ে দিয়ে বাকিদের জন্য অপেক্ষা করতে থাকে। বেবি গাড়িতে বসে কানে হেডফোন লাগিয়ে গানের তালে তালে নিজেকে এনজয় করতে শুরু করে। তো কিছুক্ষণ পরেই ব্যাংকের অ্যালার্ম বেজে ওঠে, আর ওই 3 জন টাকা নিয়ে ব্যাংকের ভেতর থেকে দ্রুত বেরিয়ে আসে। তারা সময় নষ্ট না করে সবাই জলদি গাড়িতে উঠে পড়ে, আর ঠিক তখনই শুরু হয়ে যায় বেবির আসল জাদু। সে অনেক স্পিডে গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আসলে বেবি হলো একজন মারাত্মক লেভেলের ড্রাইভার, আর তার আসল কাজই হচ্ছে ডাকাতির পর পুলিশের হাত থেকে বেঁচে সবাইকে নিয়ে সেফলি পালানো। গ্রিপ বেবির পাশেই বসেছিল, কিন্তু বেবির এমন ভয়ানক ড্রাইভিং দেখে সে ঘাবড়ে যায়। তবে বেবির কাছে তো এসব মামুলি ব্যাপার। তার হাব ভাব দেখে মনে হয় যে সে কোনো খেলনা মাঠে খেলছে। সে তার গাড়ি নিয়ে অন্যান্য গাড়ির মাঝখান দিয়ে এমন ভাবে চলতে থাকে যে পুলিশ উল্টে নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে যায়। তো এক পর্যায়ে পুলিশ তাদের গাড়ি এবং হেলিকপ্টার নিয়ে তাদেরকে ধাওয়া শুরু করে, কিন্তু বেবিও দমে যাওয়ার পাত্র নয়। গাড়ি চালিয়ে একটা ব্যস্ত রাস্তায় চলে আসে, যেখানে আগে থেকে দুটো লাল গাড়ি পাশাপাশি যাচ্ছিল। এরপর সে খুব শান্ত মাথায় নিজের গাড়িটাকে ওই দুটো গাড়ি ঠিক মাঝখানে নিয়ে আসে। তখন তারা সবাই মিলে একটা টানেলের ভিতরে ঢুকে। তখন বেবি খুব কায়দা করে নিজের গাড়িটাকে বাম দিকে সরিয়ে নেয়, আর অন্য একটা লাল গাড়িটিকে মাঝখানে পাঠিয়ে দেয়। এবার টানেলের থেকে বের হওয়ার পর হেলিকপ্টারটা ভুল করে মাঝখানের গাড়িটাকেই তাড়া করে, আর এই সুযোগে বেবি পাশে রাস্তা দিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে পড়ে। এরপর তারা একটা গ্যারেজ থেকে লাল গাড়িটা বদলে অন্য একটা গাড়িতে উঠে পড়ে। এর কিছুক্ষণ পর দেখা যায় যে বেবি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সে একটা ক্যাফেতে গিয়ে 4টা কফি আনে, আর তার দলের লোকেরা তো ইতিমধ্যে আস্তানায় ফিরে গেছে। এরপর সবাই মিলে যখন তাদের নিজেদের আস্তানায় আসে, তখন সবাইকে সে কফি দেয়। আর এই ডাকাত দলের প্রধান হচ্ছে ডগ। ডগ এখানে চুরির টাকাগুলো সে সবার মাঝে সমান ভাগে ভাগ করে দেয়। তবে বেবিকে নিয়ে বেশ কৌতূহলী, কারণ বেবির চাল চলন সবার থেকে একটু অন্যরকম। গ্রিপও বেবির উপরে বেশ বিরক্ত, কারণ বেবি কারোর সাথে কথা বলতে চায় না। সে সব সময় তার কানে ইয়ারফোন লাগিয়ে সে গান শুনে। গ্রিপে চলে যায় ডগের কাছে কমপ্লেন করতে। ডগ তাকে জানিয়ে দেয় যে বেবিকে যেই কাজের জন্য রাখা হয়েছে সে সেই কাজ ঠিকঠাকই তো করেছে, তাই সে গান শুনলো কি না শুনলো তা নিয়ে মাথা কামানোর দরকার নেই। এবার গ্রিপ বেবিকে রাগানোর একটা চেষ্টা করে। সে হুট করে বেবির কাছে গিয়ে ওর চশমার হেডফোন কেড়ে নেয়, কিন্তু বেবি তখনও চুপচাপ ছিল, কারণ এই সব কিছুর কোনো প্রতিবাদ সে করে না। তাই গ্রিপ বেবিকে নিয়ে হাসাহাসি শুরু করে। সে তাকে রাগানোর জন্য জিজ্ঞেস করে যে ওর মাথায় কোনো সমস্যা আছে কি। তখন দলের বাকি সদস্যরা গ্রিপকে থামায় এবং বেবিকে অহেতুক বিরক্ত করতে নিষেধ করে। এরপর তারা সবাই লিফট করে নিচে নামতে থাকে। লিফটের ভিতরে বার্ডি এবং ডার্লিং নিজেদের মধ্যে খুব কাছাকাছি চলে আসে। এরই মধ্যে আমরা জানতে পারি যে এই ডাকাত দলের অন্য 2 সদস্য ডার্লিং আসলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তারা দুজনেই একসাথে এই দলে যোগ দিয়েছিল। এবার লিফট থেকে নামার পর পার্কিং লটে ডগের সাথে দেখা হয় বেবির। সেখানে দেখা যায় যে ডাকাতির টাকার বড় একটা অংশ ডগ নিজেই রেখে দেয়, আর বেবির হাতে দেয় কিছু অল্প পরিমাণ টাকা। তখন ডগ তাকে বলে যে আর মাত্র একটা ডাকাতি করলেই তোমার সাথে আমার সব দেনা পাওনা শুধু হয়ে যাবে, আর এরপর থেকে তুমি মুক্ত লাইফ পার করতে পারবে। এরপর ডগ তাকে একটা ফোন এবং একটা ড্রাইভিং গ্লাভস উপহার দিয়ে জানায় যে সে খুব তাড়াতাড়ি নতুন কাজের জন্য আবারও ডাকবে। ঠিক এখন থেকে আমরা বুঝতে পারি যে বেবির সাথে ডগের পুরাতন একটা হিসাব আছে,
আর সেটার জন্য বেবিকে অনিচ্ছা সত্ত্বেও তার সাথে কাজ করতে হচ্ছে। এখন সেই কারণটা কি আমরা একটু পরেই জানতে পারবো। পরের দৃশ্যে দেখা যায় যে বেবি বাসায় ফিরে এসেছে, টাকার বান্ডেলটা মেজের কাঠের নিচে একটা গোপন জায়গায় লুকিয়ে রাখে। এখানে আমাদের সাথে পরিচয় হয় বেবির পালক বাবা জোসেফের সাথে। জোসেফ কথা বলতে পারতো না, তাই সে সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারায় বেবির সাথে কথা বলে। এখানে টিভিতে ব্যাংক ডাকাতির খবর দেখে জোসেফ বুঝতে পারে যে বেবি এসব কিছুর সাথে জড়িত ছিল, তাই সে ইশারায় বেবিকে বোঝানোর চেষ্টা করে যে তার এসব ব্যাপারে পথে থাকা একদম ঠিক হচ্ছে না। তখন বেবি তাকে কথা দেয় যে তার একটা মাত্র কাজ করে এরপর সে এই অপরাধ জগৎ থেকে ছেড়ে যাবে। কিন্তু তারপরও জোসেফ ব্যাপারটা মোটেও পছন্দ করে না। রাতের বেলায় জোসেফ ঘুমিয়ে পড়লে বেবি তার আইপড বের করে। এই আইপড নিয়ে বেবির একটা অদ্ভুত শখ আছে, সে ডাকাতের সময় সবার কথাবার্তা লুকিয়ে রেকর্ড করে। পরে সেই রেকর্ডিং গুলোর সাথে মিউজিক মিক্সড করে সে চমৎকার সব গান বানায়। সেই ব্রিফকেসে বেবির মায়ের একটা বিশেষ রেকর্ডিংও দেখা যায়। আর ঠিক তখন এই দৃশ্য চলে আসে ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা জানতে পারি যে বেবির শৈশবের কথা। এখানে আমরা দেখতে পারি যে বেবির মা ছিল একজন গায়িকা, সে টিভি এবং রেকর্ডিং এ গান গাইতো। বেবির জন্মদিনে তার মা তাকে এই আইপডটা গিফট করেছিল, আর তখন থেকে বেবির গান শোনার যাত্রা শুরু হয়। তবে বেবি এবং তার মা সম্পর্কটা মোটেও ভালো ছিল না, তাদের মধ্যে সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এভাবেই একদিন গাড়ি চালানোর সময় তাদের মধ্যে শুরু হয় মারাত্মক ঝগড়া, আর তখন এই নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ির সামনে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। এই ভয়াবহ দুর্ঘটনায় বেবির বাবা মা দুজনেই মারা যায়, কিন্তু অলৌকিকভাবে বেবি সেখান থেকে বেঁচে ফিরে। আর এই দুর্ঘটনার বিকট শব্দে বেবির কানে একটা সমস্যা দেখা দেয়, যার ফলে সে সবসময় কানের ভিতরে এক ধরনের ঝিঝি পোকার শব্দ শুনতে পায়। এখন এই যন্ত্রণাদায়ক শব্দ থেকে মুক্তি পেতেই হবে। সারাক্ষণ কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনে, যাতে বাইরের কোনো শব্দ তার কানে না আসে। আর এভাবেই পুরাতন স্মৃতি মনে পড়ে যায় বেবির। বেবি বাড়ি থেকে বেরিয়ে আসে একটা রেস্টুরেন্টে। এরপর দেখা যায় যে বেবি বুশ ড্রাইভার নামের একটা রেস্টুরেন্টে গান শুনছে। আর ঠিক তখনই ডেবুরা নামের একজন ওয়েট্রেস গান গাইতে গাইতে সেখানে ঢুকে। ডেবুরা যেই গানটা গিয়েছিল সেই গানটা বেবির খুবই পছন্দ ছিল। এই মুহূর্তের মধ্যে সে গানটা রেকর্ড করে নেয়, তারপর বাসায় এসে জোরে জোরে গান ছেড়ে নাচতে শুরু করে। তবে এই আনন্দের মাঝে তার কাছে ফোন আসে ডগের। ডগ তাকে জানায় যে একটা নতুন ডাকাতির প্ল্যান আছে, আর তাকে রাতেই তৈরি থাকতে হবে। আর তোমরা তো জানোই যে এটাই হবে তার জীবনের শেষ কাজ। পরের দৃশ্যে দেখা যায় যে ডগ এই ডাকাতের জন্য নতুন একটা দল তৈরি করেছে। এই দলের সদস্যরা হলো এডি আর বার্ডস। ডগস যখন সবাইকে ডাকাতির প্ল্যান বোঝাচ্ছিল, বেবি বরাবরের মতোই কানে ইয়ারফোন দিয়ে গান শুনছিল। এটা দেখে এবার বার্ডসের সন্দেহ হয়। সে ডগের কাছে কমপ্লেন করে যে বেবি তাদের কথা মনোযোগ দিয়ে শোনে না। এখন ডগের কথা শেষ হলে বার্ডস জানায় যে এই ছেলে তো কিছুই শুনেনি, এ তো শুধু খেলাই করছে। ডগস তখন বেবিকে জিজ্ঞেস করলে বেবি ডগের কথা বলার প্রত্যেকটা কথা হুবহু বলে দেয়। আসলে ইয়ারফোন কানে থাকলেও বেবি পুরোটা সময় ডগের ঠোঁট নাড়ানো দেখছিল, আর তা থেকে সে বুঝে ফেলেছে যে ডগ কি বলেছে। এরপর ডগস ব্যাটসকে জানায় যে সে বেবিকে ছোটবেলা থেকে চেনে, ও অনেক দক্ষ একজন ড্রাইভার। আসলে ছোটবেলা থেকেই বেবির গাড়ির প্রতি অনেক আগ্রহ ছিল, তাই সে একবার ডগের একটা দামি গাড়ি চুরি করে চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। তবে ডগ তখন বেবিকে পুলিশে দেয়নি, কারণ এতটুকু বয়সে বেবি ড্রাইভিং স্কিল দেখে সে প্রচন্ড অবাক হয়। অপরদিকে ডগ তাকে ক্ষমাও করেনি। সে দামি গাড়ির ক্ষতিপূরণ দেওয়ার জন্যই বেবি এখনো ডগের হয়ে কাজ করে, আর সে এসব ডাকাতিগুলো করে তার ঋণ শোধ করছে। যাই হোক, এটাই ছিল তার সাথে লেনদেনের ব্যাপার। তো এখন পরের দিন সকালে তারা সবাই চুরির জন্য সেই নির্দিষ্ট স্থানে যায়। প্ল্যান অনুযায়ী তারা একটা টাকা ভর্তি ট্রাক ছিনতাই করতে আসে। তারা যখন গাড়ি থামিয়ে ট্রাকটাকে ফলো করছিল, তখন পাশের একটা লোক তাদের দিকে বেশ সন্দেহের চোখে তাকিয়ে থাকে। এরপর যথারীতি বেবি গাড়ি দিয়ে বসে থাকে, আর বাকিরা গিয়ে ট্রাকের গার্ডদের মেরে টাকা নিয়ে আসে। তবে এখানে গার্ডের লাশ পড়ে থাকতে দেখে বেবির মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ সে বাধ্য হয়ে এই দলে থাকলেও সে কোনোভাবে খুন খারাপই পছন্দ করে না। কিন্তু এরপর দেখা যায় যে ডাকাতি শেষ করে পালানোর সময় সেই সন্দেহজনক লোকটা নিজের গাড়ি দিয়ে বেবিদের গাড়িতে ধাক্কা দেয়। এছাড়াও সে বেবিদের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে এবং তাদের পিছু নেয়। বরাবরের মতোই বেবি নিজের অসাধারণ ড্রাইভিং স্কিল দেখিয়ে সেখান থেকে সে পালানোর চেষ্টা করে। এভাবেই এক পর্যায়ে লোকটার গাড়ি বেবিদের একদম সামনে চলে আসে। এই দৃশ্য দেখে ব্যাট তখন লোকটাকে গুলি করার সুযোগ পায়, কিন্তু গুলি করার ঠিক আগ মুহূর্তে বেবি অন্য রাস্তায় গাড়িটা ঘুরিয়ে নেয়।
যার ফলে ওই লোকটা বেঁচে যায়। এরপর তারা জ্যামে আটকা পড়ে, আর তখন সবার সামনে একটা মহিলার গাড়ি দেখে সেইটা ছিনতাই করার সিদ্ধান্ত নেয়। ব্যাটস তখন জোর করে সেই মহিলার গাড়িটাকে কেড়ে নেয়, আর সে খেয়াল করে না যে ভেতরে একটা ছোট বাচ্চাও আছে। কিন্তু বেবি বাচ্চাটাকে খুব সাবধানে তার মার কাছে ফিরিয়ে দেয়। কিন্তু এর মাঝে জানা যায় যে তাদের সদস্য এডি ভুল করে আগের গাড়িতে বন্দুক ফেলে রেখে এসেছে। এই কথা শুনে ব্যাটস প্রচণ্ড রেগে যায়। তারপর তারা একটা গ্যারেজে ফিরে আসে, আর গ্যারেজে ফেরার পরে ব্যাটস তাকে জিজ্ঞেস করে যে সে ইচ্ছা করে ওই লোকটাকে বাঁচিয়েছে কিনা। বেবি তখন অস্বীকার করলেও ব্যাটস তার কথা মোটেও বিশ্বাস করে না। এরপর ডাকাতির টাকা ভাগাভাগি করার সময় বেবি সবার জন্য কফি আনতে যায়, তবে ফিরে শেষে দেখতে পায় যে সেখানে এডি আর নেই। আসলে ডাকাতির সময় ভুল করে গান রেখে আসার জন্য তাকে মেরে ফেলা হয়েছে। এবার ডগ সব টাকা নিজের কাছে রেখে বেবিকে আবারও সামান্য কিছু টাকা দেয়, আর বলে যে তাদের সব দেনা পাওনা মিটে গেছে। তবে হঠাৎই বেবি তার পাশে থাকা একটা গাড়ির উপরে রক্ত দেখতে পায়। তখন ডগ জানায় যে ওই গাড়ির ভিতরে রয়েছে এর লাশ, আর সে যেন যাবার আগেই গাড়িটাকে নষ্ট করে দিয়ে যায়। আর এই সব দেখে বাধ্য হয়ে বেবি গাড়িটাকে নষ্ট করে দেয়। তবে সে মনে মনে অনেক খুশি ছিল, কেননা তার জীবন আজ থেকে মুক্ত। সে ভাবে যে তার জীবনের এই কালো অধ্যায় শেষ হয়ে গেছে। এছাড়া সে যাবার সময় ডগের দেওয়া ফোনটাও সেই গাড়ির মধ্যেই ফেলে দিয়ে যায়। এরপর বেবি সেই রেস্টুরেন্টে আবারও যায় এবং ডেবোরার সাথে দেখা করে। সেখানে ডেবোরা তার আসল নাম বেবি শুনে বেশ অবাক হয়। তারপর কাজ শেষে তারা দুজনে একটা লন্ড্রিতে যায়, আর গান শুনতে শুনতে তারা এই কন্যাকে বেশ পছন্দ করে ফেলেছে। এরপর বাড়িতে ফিরে আসলে বেবিকে দেখা যায় যে সে অনেক খুশি। এরপর বেবি আর ডেবোরা একটা দামি রেস্টুরেন্টে ডিনার করতে যায়। সেখানে তাদের সময়টা অনেক ভালো কাটে, কিন্তু হঠাৎই সেখানে সব কিছু পাল্টে যায়। কেননা সেখানে ওয়েটার এসে তাদের জানায় যে তাদের বিল দিয়ে দিয়েছে অন্য আরেকজন। এই কথাটা শুনে বেবি প্রচণ্ড অবাক হয়, আর পরে সে জানতে পারে যে ওই লোকটা হচ্ছে ডগ, যে তাদের পুরো খাবারের বিলটা মিটিয়ে দিয়েছে। তার মানে ডগ আসলে বেবির একটা অ্যাটেনশন চাইছে। যাক, এটা বুঝতে পেরে সে তখন ডেবোরাকে বসিয়ে রেখে ডগের সাথে দেখা করতে যায়। এখানে ডগ তাকে আবার একটা নতুন ডাকাতির মিশনে যোগ দিতে বলে। এই কথা শুনে প্রথমে বেবি রাজি হতে চায় না, কিন্তু ডগ তাকে জানায় যে সে যদি রাজি না হয় তাহলে সে তার পা ভেঙে ফেলবে। এছাড়াও তার ভালোবাসার মানুষকে সে উপরে পাঠিয়ে দিতে পারে। এই সব কথা শুনে বেবি অনেক ভয় পেয়ে যায়, আর সে দেখতে পায় যে তার হাতে আর কোনো উপায় নেই, যার ফলে বেবি আর কোনো চিন্তা না করে রাজি হয়ে যায়। কিন্তু এতে তার মনে একদমই ভেঙে যায়। ডেবোরা বেবির মন খারাপ হওয়াটার লক্ষণ করে ফেরার পথে সে বেবিকে অনেকবার জিজ্ঞেস করে, সে তাকে কিছুই বলে না। বেবি শুধু ডেবোরাকে বলে যে ডেবোরাই তার জীবনের পাওয়ার সবচেয়ে সেরা উপহার। ডেবোরা তার মনের অবস্থা বুঝতে পারে, তাই তাকে আর কোনো প্রশ্ন করে না। পরের দিন সকালে ডগ বেবিকে একটা পোস্ট অফিসের সামনে নিয়ে যায়। ডগ জানায় যে মানুষ এখন পোস্ট অফিস নিয়ে খুব একটা মাথা কামায় না, কিন্তু এখনো অনেকের টাকা গয়না ডিপোজিট করে রাখে। তাই ডগ বেবিকে ভিতরে গিয়ে জেনে আসতে বলে যে এখানে কতজন কাস্টমার আছে, এছাড়াও কতজন স্টাফ, কতটা সিসি ক্যামেরা কোথায় কোথায় আছে, কি বা সিকিউরিটি গার্ডের কাছে অস্ত্র আছে কিনা। তাকে বলে সব কিছুর খোঁজ নিয়ে আসতে। এখন এই সব তথ্য জোগাড় করার জন্য ডগ তার ছোট ভাতিজিকে বেবির সাথে পাঠায়, যাতে কেউ সন্দেহ না করে। তবে এবার ভিতরে গিয়ে বেবি অনেক নার্ভাস হয়ে যায়, আর সবকিছু কেমন যেন এলোমেলো হতে থাকে। তবে পিচ্চি ছেলেটা ছিল বেশ ইন্টেলিজেন্ট, সে সব কিছু নিখুঁতভাবে দেখে নেয় আর বেবিকে সব তথ্য জানিয়ে দেয়। আর কাজ শেষে বেবি সেখান থেকে কিছু স্ট্যাম্প কিনে ফিরে আসে, আর তারা সেখান থেকে কয়েকটা পোস্ট কার্ডও কিনেছিল। আর তখন ওখানকার ক্যাশিয়ার মহিলার সাথে তার বেশ ভালো ভাব হয়ে যায়। এছাড়াও ওই মহিলাটা এই বাচ্চাটাকে কিছু চকলেটও খেতে দেয়। এবার বাইরে আসার পর ডগ বেবিকে রাতে দেখা করতে বলে তাকে বাসায় নামিয়ে দিয়ে চলে যায়। সেদিন রাতে বেবি আবারও মিটিংয়ে আসে। সেখানে আবার ডগস, ব্যাটস, বডি এবং ডার্লিং সবাই আছে। ডগ সবাইকে ডাকাতির সব প্ল্যান বুঝিয়ে বলে, আর সবাইকে এক ধরনের একটা সানগ্লাসও দেয়। এই সানগ্লাসের বিশেষত্ব হচ্ছে এটা পড়লে সিসিটিভিতে তাদের মুখ চেনা যাবে না। এই পর্যায়ে এসে ডগ তাদেরকে বলে যে তাদের কিছু নতুন বন্দুক দরকার, তাই তাদের টিমকে প্রথমে একটা ডিলারের কাছে পাঠানো হয়, যেখান থেকে তারা ফ্রেশ অস্ত্র কিনতে পারবে। এভাবে পুরো টিম যখন ডিলারের কাছে চলে যায় তখন ঘটে অন্য কাহিনী। এই ডিলাররা তাদের উল্টাপাল্টা বুঝিয়ে নকল বন্দুক দেওয়ার চেষ্টা করে। এখন এই সব কিছুতে ব্যাটসের মাথা পুরোই খারাপ হয়ে যায়, আর সে রেগে মেগে গুলি চালাতে শুরু করে, যার ফলে শুরু হয় এক তুমুল গোলাগুলি। এই গোলাগুলিতে ডিলারদের সবাই সাপ মারা যায়। এখন এই কাহিনী করে ফেরার পথে ব্যাটস একটা বোমা দিয়ে ডিলারদের গ্যারেজটা উড়িয়ে দেয়। মানে চিন্তা করে যে ব্যাটস কি লেভেলের রাফ অ্যান্ড টাফ।
এভাবে পথে ফেরার সময় ব্যাটস জোর করে সেই রেস্টুরেন্টে যায় যেখানে ডেবোরা কাজ করে। বেবি সেখানে যেতে না চাইলেও বাকিরা তাকে জোর করে নিয়ে সেখানে যায়। আসলে বেবি অনেক ভয় পেয়ে ওঠে, কারণ সে চায় না যে ডেবোরা তাদের সামনে পড়ুক। কিন্তু দেখা যায় যে ডেবোরাই তাদের ওয়েট্রেস হিসেবে অর্ডার রিসিভ করতে এসেছে। ডেবোরা এসে অর্ডার নিতে শুরু করলে বেবি এমন এক বান করে যে সে ডেবোরাকে চিনেই না। তবে এতে করে ডেবোরার মন খুব খারাপ হয়ে যায় আর ঠিকঠাক মতো সে কাজ করতে পারে না। আর এখানে ব্যাস একটা রেগে গিয়ে ডেবোরাকে গুলি করতে গেলে বেবি তাকে থামিয়ে দেয়। যাওয়ার সময় বেবি বিলের সাথে ডেবোরাকে একটা চিরকুট লেখে যেখানে লেখা ছিল যে আজ রাত 2টায় সে তার সাথে দেখা করবে। এদিকে যখন তারা গ্যারেজে ফিরে আসে তখন ডগ তাদের উপর প্রচণ্ড রেগে যায়, কারণ ব্যাটস যাদেরকে মেরেছে তারা আসল পুলিশ ছিল। ব্যাটস তখন মিথ্যা বলে, সে বলে যে পুলিশটা আগে গুলি চালিয়েছে। তবে তখন ডগ এই মিশনটা ক্যান্সেল করতে চায়, কিন্তু বাকি সবাই তাকে অনুরোধ করে এই মিশনটা রানিং রাখতে চেয়েছিল। এই পর্যায়ে ডগ বেবির মতামত জানতে চায়, আর বেবি বলে যে তারা যেহেতু মিশনটা শুরু করেছে তাই তাদের শেষ করা উচিত। সেদিন রাতে সবাই তাদের গ্যারেজে ঘুমাচ্ছিল। তখন বেবি ডেবোরার সাথে দেখা করার জন্য গাড়ি নিয়ে চুপচাপ বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গাড়ি স্টার্ট দিতেই বাড়ি তার সামনে এসে দাঁড়ায়। বাড়ি তাকে জিজ্ঞেস করে যে সে এত রাতে কোথায় যাচ্ছে। ঠিক তখনই ব্যাটসও সেখানে চলে আসে। বেবি কফি খাওয়ার বাহানা দিলেও তারা এই কথা বিশ্বাস করে না। ব্যাটস তখন বেবির রেকর্ড করা একটা অডিও শোনায় যেখানে তাদের সব প্ল্যানিংয়ের কথা ছিল, যার ফলে ব্যাটস সন্দেহ করে যে বেবি হয়তো পুলিশের কোনো গুপ্তচর আর গোপনে তাদের উপর নজর রাখছে। তবে বেবি জানায় যে এইসব রেকর্ড দিয়ে সে গান বানায়, কিন্তু তার কথা কেউই বিশ্বাস করে না, যার ফলে তাকে মেরে সবাই অজ্ঞান করে ফেলে। বেবির যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় যে তার বাসা থেকে সব ধরনের ক্যাসেটগুলো আনা হয়েছে। বার্ডস আর বাকিগুলা ওইগুলা চালিয়ে দেখে যে বেবি আসলেই, কিন্তু একটা ক্যাসেটে ডেবোরার গলার আওয়াজ শুনে ব্যাটস খুব রেগে যায়, কারণ রেস্টুরেন্টে থাকার সময় বেবি বলেছিল যে সে ডেবোরাকে চিনে না। এইসব ঘটনা দেখে ডগ তখন বেবির উপরে রেগে গিয়ে বলে যে সে অন্য কোনো ড্রাইভার নিয়ে এই মিশন শেষ করবে। তবে বেবি ডগকে বুঝিয়ে রাজি করায় এবং বলে যে এই কাজটা এবার মনোযোগ দিয়ে করব। পরের দিন ডাকাতি করার সময় বার্ড এবং ডার্লিং পোস্ট অফিসের সামনে নামে। বেবি আর ব্যাটস চলে যায় পিছনের দিকে। বেবি দেখে আসে যে দিনে সেই চেনা মহিলা ক্যাশ কাউন্টারে আসছে। এখন সেই দিন ভিতরে তাদের মাঝে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়ায় বেবি চায় যে এই মহিলাটাকে সে সেভ করবে, তাই সে ওই মহিলাকে ইশারা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। মহিলাটা তার ইশারা শুনে বেশ ভয় পেয়ে যায় আর সাথে সাথে সে পুলিশকেও ডেকে নিয়ে আসে। ওদিকে ডাকাতি করে ফেরার সময় ব্যাটস পুলিশকে দেখে তাদের উপর গুলি করে এবং হত্যা করে ফেলে। এরপর সেই বেবিকে গাড়ি চালাতে বলে, কিন্তু পুলিশকে মারায় বেবি প্রচন্ড রেগে যায়। পেটার যখন বন্দুক থেকে তাকে গাড়ি চালাতে বাধ্য করে তখন বেবির রাগের মাথায় সোজা গাড়িটা একটা ময়লা ট্রাকের উপর তুলে দেয়, আর ওই ট্রাকে থাকা লোহার রড গাড়ির গ্লাস ভেঙে সোজা ব্যাটসের বুকটা এফের উপর করে দেয়, আর যার কারণে ব্যাটস ওখানেই মারা যায়। এমন অবস্থা দেখে বেবি সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে সে একটা শপিং মলের ডেকে নিজের ড্রেস বদলে ফেলে। ওদিকে পুলিশ তখন তাকে তাড়া করলে সে একটা স্কুটার আর একটা গাড়ি নিয়ে পালাতে থাকে। তবে পালানোর সময় সে আবার বাড়ি এবং ডার্লিং এর ট্রাকের সাথে ধাক্কা খায়। ইতিমধ্যে পুলিশ সেখানে চলে আসলে ডার্লিং পুলিশের দিকে এলোপাথারি গুলি চালাতে থাকে। এই দৃশ্য দেখতে পেয়ে বাড়ি একদম পাগল প্রায় হয়ে যায়। সে ডার্লিং এর মৃত্যুর জন্য বেবিকে দায়ী করতে থাকে। ফলে বেবি কোনো মতে সেখান থেকে পালিয়ে এক বৃদ্ধার গাড়ি নিয়ে নিজের বাসার দিকে রওনা দেয়। এরপর বেবি বাসায় পৌঁছালে দেখতে পারে যে তার পুরো ঘর লন্ডভন্ড হয়ে আছে। এই সব দেখে তার বুঝতে বাকি থাকে না যে ইতিমধ্যে ডাকাতের লোকজন এসে এসব কাণ্ড ঘটিয়েছে। এরপর বেবি সরাসরি সেখান থেকে ডেবোরার রেস্টুরেন্টে চলে যায়। সেখানে গিয়ে দেখে যে বাড়ি আগে থেকেই বন্দুক হাতে বসে আছে। ওই সুযোগে বেবি বাড়িকে গুলি করে আর ডেবোরাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর সেখান থেকে পালিয়ে তারা ডগের কাছে গিয়ে সাহায্য চায়। ডগ তখন বেবি আর ডেবোরাকে পালিয়ে যেতে বলে নিজে তাদের সাথে লড়াই করতে শুরু করে। এভাবেই গোলাগুলির এক পর্যায়ে হঠাৎ কয়েকটা গুলি এসে ডগের পায়ে লেগে যায়। এদিকে ঠিক সেই সময় বার্ডি একটা পুলিশের গাড়ি নিয়ে সেখানে হাজির হয় আর ডগকে গাড়ি দিয়ে পিষে ফেলে। অন্যদিকে বেবি তখন একটা গাড়ি দিয়ে বার্ডের গাড়িকে আটকানোর চেষ্টা করে। এরপর এক পর্যায়ে গাড়ি ধাক্কা দিয়ে বার্ডি সেই গাড়িটাকে নিচে ফেলে দেয়, কিন্তু দেখা যায় যে বার্ডি তার আগে গাড়ি থেকে নেমে গিয়ে নিচে বন্দুক হাতে তাক করে ফেলেছে। এরপর সে বেবিকে জানায় যে তার কারণে তার ভালোবাসার মানুষ ডার্লিং মারা গেছে, তাই সে এবার বেবির সবচেয়ে প্রিয় জিনিসটাকে কেড়ে নিতে চাচ্ছে।
এই কথা বলে বাড়ি তখন বেবির কানের দুই পাশে একদম কাছ থেকে গুলি করে, যাতে বেবি আর কোনোদিনও তার পছন্দের গান শুনতে না পারে। এরপর বাড়ি যখন ডেবোরাকে মারতে যায়, ঠিক তখনই সেই সময় একটা লোহার রড দিয়ে বাড়ির হাতে জোরে আঘাত দিয়ে বসে। এতে করে বাড়ির হাত থেকে বন্দুকটা ছিটকে বেরিয়ে পড়ে, যার ফলে বেবি দ্রুত বন্দুকটা নিয়ে বাড়ির পায়ে গুলি করতে সক্ষম হয়। এর ফলে বাড়ি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায় আর তার নিজের গাড়ির বিস্ফোরণে সে সেখানেই মারা যায়। অন্যদিকে কানের কাছে গুলি লাগায় বেবির কাছে সব কিছু স্পষ্ট হয়ে আসে এবং তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেলে। এরপর যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় যে একটা গাড়িতে বসে আছে আর ডেবোরা সেই গাড়ি চালাচ্ছে। সেখানে তার মায়ের রেকর্ড করা একটা গান বাজছিল। বেবি এই মুহূর্তে কানে খুব কম শুনতে পাচ্ছিল, তাই সে সাউন্ড বক্সের উপর হাত রেখে গানের কম্পন অনুভব করার চেষ্টা করে। কিছুদিন যাওয়ার পরেই তারা দেখতে পায় যে পুলিশ এবং এফবিআই চারিদিক থেকে তাদের ঘিরে ফেলেছে। এই দৃশ্য দেখে বুঝতে পারে যে পালানো তার পক্ষে আর সম্ভব না, আর পালিয়ে গেলে ডেবোরার জীবন বিপন্ন হয়ে যাবে। তাই সে ডেবোরাকে বিদায় জানিয়ে গাড়ির চাবি ফেলে দেয় এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এরপরের দৃশ্যে দেখা যায় যে আদালতে চলছে বেবির বিচার, যেখানে সবাই বেবির জন্য সাক্ষ্য দেয়। তারা জানায় যে বেবি আসলে বোকা ছেলে এবং সে তাদের সাহায্য করেছে। এই সব কিছু শুনে আদালত বিবেচনা করে যে তাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেয়। এভাবে 5 বছর শেষে বেবির সাজা শেষ হয়ে যায়। সেদিন বেবি যখন জেল থেকে বেরিয়ে আসে তখন সে দেখতে পায় যে ডেবোরা তার জন্য একটা সুন্দর গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করছে। আর এভাবেই ডেবোরা এবং বেবির একটা ফাইনাল এন্ডিং দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকের মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর খুব শীঘ্রই আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।